প্রিয় দর্শক, শুরু করছি প্রসঙ্গ বিবিধ। আজকের প্রসঙ্গ সিলেটে এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়। আমাদের আজকের অতিথি লেখক, অনুবাদক ও উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের। ধন্যবাদ জলিল ভাই আপনাকে। আমরা দর্শকদের প্রসঙ্গ যেটা যে এই যে 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, সেই রেজাল্টের একটা বিপর্যয় বলা হচ্ছে। আমরা এটা নিয়ে আলাপ করব যে এটা কি সত্যিকার অর্থে বিপর্যয়, না আমাদের ব্যবস্থাপনার কোথাও কোনো ত্রুটি আছে কিনা। গণমাধ্যম বলছে এবার সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফলে বিপর্যয় ঘটেছে। আপনি কি বলবেন? ধন্যবাদ জলিল ভাই। এখন বিষয়টা হচ্ছে বিপর্যয় তো শুধু সিলেটে না, সারা দেশ জুড়ে বিপর্যয়। আর সবচেয়ে বড় বিপর্যয়টা হচ্ছে কালকে নিউজে শুনলাম যে 7-8টা ছেলে এর মধ্যে আত্মহত্যা করেছে, ছেলে মেয়ে যাই হোক। এবং যাদের বিপর্যয় ঘটেছে তাদের ফ্যামিলিতে কি অবস্থা এটা কল্পনা করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে এই ছেলেগুলা যারা বিপর্যস্ত হয়েছে তারা তো আর টেকে থাকতে পারবে না। আলটিমেটলি তার ম্যাক্সিমাম অংশ ড্রপ আউট হবে। ড্রপ আউট হয়ে কি হবে? তারা ড্রপ আউট হয়ে তারা চুরি, ছিনতাই, রাহাজানি, 2 নম্বর ব্যবসা, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের চামচাগিরি, হ্যাঁ, তার রাজনৈতিক দলের পক্ষে মাস্তানি, এসব কাজে লিপ্ত হবে। অর্থাৎ ওদের ক্যারিয়ারটাই শেষ, জীবনটাই। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে বিপর্যয়টা হয়েছে যে মনে করেন 7টা ছেলে আত্মহত্যা করেছে, আরো করবে। আলটিমেটলি এই যে ছেলেগুলা মারা গেল, এদের দায়ভার কে নেবে? শুধু ব্যক্তিগত না, তাদের ফ্যামিলির তো দায়ভার আছে। কিন্তু সুতরাং এর পিছনে কারণটা কি সেটা আমাদের খুঁজে দেখতে হবে। এখানেই আসতেছি যে এই বিপর্যয় যেটা আমরা বলছি, বিপর্যয় শুধু সিলেট শিক্ষা বোর্ডে না, সমস্ত দেশের যে এসএসসি পরীক্ষার যে ফলাফলের বিপর্যয়, এর পেছনের কারণ কি বলে আপনি মনে করেন? কারণ কি সেটা আলোচনা করতে হলে প্রথমে দেখতে হবে যে বিপর্যয়টা অ্যাকচুয়ালি শিক্ষার্থীর, না শিক্ষা প্রতিষ্ঠানের, না শিক্ষা ব্যবস্থা সিস্টেমের, না আমাদের সারা জাতির। এখন ধরেন 7 লাখ ছেলের পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে। 7 লাখ ছেলের সাথে 14 লাখ মা বাবা জড়িত। 14 লাখ মা বাবার সাথে আরো মিনিমাম 70 লক্ষ শিক্ষক জড়িত, এবং 70 লক্ষ শিক্ষকের সাথে পুরা দেশ জড়িত। সুতরাং বিপর্যয়টা সারা দেশে। এখন আপনার সাথে আমি ইনফর্মালি আলাপ করেছি একটু আগে যে একটা ছাত্র 10 বছর লেখাপড়া করলো, আপনার প্রতিষ্ঠানে ক্লাস 1 থেকে 2 তে উঠলো, 2 থেকে 3 তে উঠলো, 3 থেকে 4 এ উঠলো, 4 থেকে 5 এ, 6, 7, 8, এরপরে তাকে আবার টেস্ট পরীক্ষা দিয়ে আপনি প্লেসমেন্ট করলেন। এরপরে যদি বিপর্যয় হয় তাহলে এর দায়ভারটা কার? আমরা যদি করে রান্না খারাপ হয় তাহলে বউকে দোষী। অনেক সময় গ্রামে বউকে পিটায়, কিন্তু রান্নাকে তো আমরা পিটাই না। হ্যাঁ, আমরা যদি রান্না খারাপ করে একজন বাবুর্চি, তাহলে মালিক তাকে চেঞ্জ করে। তাহলে দেখতে হবে কাকে আমি চেঞ্জ করা দরকার। উপকরণের কোথাও ত্রুটি আছে। উপকরণের ত্রুটি তো থাকলে একজন ড্রাইভার হচ্ছে যে ম্যানেজার তার, যে বাবুর্চি তার, যে গৃহিণী তার। হ্যাঁ, এটা তো উপকরণকে নিয়ে আমরা মারামারি করি না। তো উপকরণ কেন আত্মহত্যা করবে? উপকরণ কেন আপনার বিপর্যস্ত হবে? উপকরণ কেন ডিরেক্ট হবে? উপকরণ কেন মানে বিপদগামী হবে? এই উত্তরটা তো আমাদের সিস্টেমকে দিতে হবে। আমরা যদি বলি এখন মনের মাধ্যমে সেই করা যায় না, সেই করা যায় না, তাহলে এর দায়ভারটা কার উপর পড়ে? কাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে? আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের এই বিপর্যয়ের কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে সকল দায়িত্বশীল মানুষ, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের নীতি নির্ধারণী পর্যায়ে তাদের? নিঃসন্দেহে। আরেকটা বিষয় দেখেন, এই এসএসসি পরীক্ষার ফলটাতে একজন ছাত্র যদি পাস করে, এর জন্য কার কি ক্ষতি হবে? হ্যাঁ, তাকে ফেল দিয়ে কার কি লাভ হলো? আপনি ছাত্র পাস করলেও কিন্তু তাকে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। জিপিএ 5 কত ছাত্র ভর্তি হতে পারে না, আপনার তো জানা আছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে একটা চাকরি পেতে হলে তাকে আবার চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, এমনিতে সার্টিফিকেট দেখে তো তাকে চাকরি দিচ্ছে না আপনি। তাহলে এদেরকে পাস দিতে আপনার সমস্যাটা কোথায়? আমরা চাইল্ড সাইকোলজিস্ট যারা, তাদের কথাবার্তা অনুযায়ী দেখি যে একটা ছাত্র শিশুরা যখন খেলাধুলা করে তখন তাদেরকে ফার্স্ট ফেল করার নিষেধ করা হয়েছে। যারা পার্টিসিপেট করবে সবাইকে যাতে পুরস্কার দেওয়া হয়। আমি আপনার এই যে কথাটা আগে যেটা বললেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর যে বাচ্চাটা পড়লো, সে তো ফেল করার কথা না, তার ফলাফল হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে না যেতে পারে,
ভালো জিপিএ না পেতে পারে, কিন্তু সে ফেল করবে কেন? সেটা আমাদের এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্যেই কোথাও ভুল আছে। আর আমরা যেখানে সবসময় বলি উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা, উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের সবাই পাশ করবে সেটা আমরা প্রত্যাশা করছি, ফলাফলে আমরা সবাই পাশ করুক প্রত্যাশা করছি। আবার মূল্যায়নে আমাদের মেন্টালিটি হচ্ছে এই এই পর্যায়ে রেখে দেওয়া, একটা রাইভালরি রিলেশনশিপ, হ্যাঁ, স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা রাইভালরি। আরেকটা বিষয় দেখেন, ফলাফল বিপর্যয়ের কারণ দেখবেন আপনি ইংরেজিতে এবং গণিতে। আচ্ছা জলিল ভাই, আমাকে বলেন, গণিত আমাদের জীবনে কি কাজে লাগে? আমরা যে সারা জীবন গণিত শিখেছিলাম, এই গণিতটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি। হ্যাঁ, আমরা তো জীবনের কোথাও খাতা কলম নিয়ে যোগ বিয়োগ করি না। ছোট একটা দোকানে 2-4টা পদের আপনি কিনতে গেলেও ক্যালকুলেটর দিয়ে করি। তাহলে গণিত আমাকে পাস করতে হবে, এটা কোনো বিধান আছে? তারপর আসেন ইংরেজিতে ফেল। ইংরেজিতে আপনার ফেল করে 10 বছর, 15 বছর, 20 বছর পড়িয়ে ফেল করে, অথচ যারা আইএলটিএস পরীক্ষা দেয় তারা 3 মাসের একটা ট্রেনিং এ আইএলটিএস স্কোর করে ফেলে। দে ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান লার্ন ইংলিশ, দে ক্যান লিসেন ইংলিশ, দে ক্যান রাইট ইংলিশ। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থা আপনার 10 বছর 12 বছরে ইংলিশ শিখাতে পারে না। এর কারণটা কি? এটা আমাদের খুঁজে বের করতে হ্যাঁ, হবে। কারণটা আমাদের দেখতে হবে। এখন ইংরেজি কি শিখতেই হবে পড়াশোনার জন্য? বিদেশের শিক্ষা ব্যবস্থা কথা বলতে, বিদেশে তো অপশন আছে, এডএক্সেল অপশন আছে, কেমব্রিজে অপশন আছে। আপনার ছাত্র তার পছন্দ মতো সাবজেক্ট বেছে নেবে, পছন্দ মতো সাবজেক্টে পরীক্ষা দিবে। ডক্টর শমশের আলী একবার বলেছিলেন, A+B² জীবনে কোথাও ইউজ করতে পারলাম না। অথচ এই A+B² শেখার জন্য যে জীবনটা কিভাবে পানি হয়ে যায়, এরপরে আপনার বানরের বাসে তেল মাখানো বাসে বানরের শিখানোর জন্য জীবনটা শেষ হয়ে যায়। এর কোনো ভ্যালু আছে জীবনে? এটা কি শিক্ষা? ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে পদ্ধতি আমরা যেটা ফলো করতেছি এবং আমরা যেটা চাচ্ছি এর মধ্যে ফারাক আছে, বিদায় আমাদের চরম ফারাক হয়েছে এবং আমরা এটা দূর করার চেষ্টা করতেছি না। এখন আমাদের দেশে দেখেন, মানে আসলে জীবনমুখী শিক্ষার জন্য যেরকম দৃষ্টান্ত দরকার, যেরকম সুনম ওয়াংচুক আছে, হ্যাঁ, সুনম ওয়াংচুক যেভাবে নাদাকে যেরকম একটা ব্যবস্থা গড়ে তুলেছে, একটা মডেল গড়ে তুলেছে, সারা ভারতবর্ষের ছাত্ররা তাকে নিয়ে মাথায় নিয়ে নাচতেছে। কারণ হি ক্যান চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। আমাদের তো এরকম কোনো সিস্টেম নাই, আমাদের কোনো এরকম কোনো ব্যক্তিত্ব নাই, কেউ দেখাতে পারিনি। আমরা যদি দেখাতে না পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ডের এস্টাবলিশ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে আপত্তি কোথায়? আমরা এডেক্সের সিলেবাস ফলো করতে আপত্তি কোথায়? আমরা কেমব্রিজের সিলেবাস ফলো করতে আপত্তি কোথায়? ওদের শিক্ষা ব্যবস্থা ফলো করতে আপত্তি কোথায়? আমরা তো তা করছি না। আমরা এখন যেটা হচ্ছে, আমরা কয়েকদিন আগে একটা পদ্ধতি ছিলাম, আবার এই সরকার আসার পর পদ্ধতি পরিবর্তন হলো। এখানে শিক্ষকরা অ্যাডাপ্ট করতে সময়ের প্রয়োজন ছিল, শিক্ষার্থীরা অ্যাডাপ্ট করতে সময়ের প্রয়োজন ছিল, আমরা সেই সময় দেইনি। কিন্তু পরীক্ষা পদ্ধতি যেটা, মূল্যায়ন যেটা, সেই মূল্যায়নে আমরা দায়ী করে ফেলতেছি শিক্ষার্থীদের। তো যাই হোক, বিপর্যয় যদি আমরা ধরেই নিই এটা বিপর্যয়, তাহলে এই বিপর্যয়ের মূল কারণটা কি এবং এ থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? বিপর্যয়ের মূল কারণ তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মানসিকতা। আমরা যে মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করছি, আমার শিক্ষা ব্যবস্থা আমি চেঞ্জ করতে না পারি, আমার তো এই মানসিকতা নিতে পারি যে যারা পরীক্ষায় পার্টিসিপেট করছে দে মাস্ট পাস, ফেল টাকার কোনো বিধান রাখা যাবে না। হ্যাঁ, সে তার সার্টিফিকেট নিয়ে যেখানে ভর্তি হোক, অথবা সে তার জীবনে একটা ধাক্কা দেওয়ার আপনি কে? তার জীবনটাকে আপনি তো শেষ করে দিলেন। একটা ফেল দিয়ে, একটা ফেল সার্টিফিকেট দিয়ে তার জীবনকে, তার ফ্যামিলিকে আপনি শেষ করে দিলেন। হ্যাঁ, আপনি দলিল ভাই, আমরা তো বই বিক্রি করি, আমরা দেখি যে মা বাবা কি পরিমাণ পরিশ্রম করে। অনেক ভিক্ষুক আছে এসে তার বাচ্চার জন্য গাইড বই বিক্রি করে, বইগুলো অনেক দাম দিয়ে। এই যে বিশাল বিশাল বইগুলো নিয়ে যায় এমসিকিউর জন্য, বিশাল বিশাল বই, এগুলো তো আমাদের চোখের সামনে, আমরা তো দেখেও দেখছি না, এগুলো আমরা চেঞ্জ করতে পারছি না। এই যে বিশাল বিশাল বই নিয়ে পড়ে, আপনি যদি একটা ছাত্রকে বলেন বাবা কি পড়েছো, তুমি 10 মিনিটের মধ্যে একটু বলো, 10 মিনিটও বলতে পারবে না। তাহলে এই বিশাল বিশাল বই, 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে বই, আপনার মেইন বই তো কেউ পড়ে না। আপনি মেইন বই ফ্রি দিচ্ছেন, আপনার মেইন বই কেউ পড়ে না, ছাত্ররা সবাই গাইড বই পড়ে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা শিক্ষাকে সেরকম নিতে পারি নাই। আমরা শিক্ষকরাই দায়ী। আমরা ক্লাসের ডেলিভারেশনের জন্য সেরকম প্রিপারেশন নেই না। জলিল ভাই, অঙ্ক শেখানোর কথা বলেন, অঙ্ক শিখার অনেকগুলা পদ্ধতির উপর হাজার হাজার বই প্রতিনিয়ত লেখা হচ্ছে, এবং কি বাংলা ভাষায় চমক হাসান অনেকগুলো চমৎকার বই লিখেছে অঙ্ক শিখার পদ্ধতির উপর, যেগুলা শিক্ষকরা পড়ে বলে আমার মনে হয় না। আমি দেখি নাই কখনো শিক্ষকদের এসে এইসব বই সার্চ করতে। হ্যাঁ, তো না পড়লে আপনি শিখাবেন কি দিয়ে? আপনি তো পুরাতন পদ্ধতি, যে অভিভাবক নিয়ে গেল,
যে এই স্যার এই হচ্ছে ছাত্র, মাংস আপনার হাড্ডি আমার, এটা এই মানসিকতার মধ্যে আমরা হয়ে গেছি। আমরা ছাত্রকে শত্রু মনে করতেছি, আমরা তাকে ফেল দিচ্ছি। ফেল কেন আমি দেব? এই ফেল দেওয়ার পিছনে আমার মানসিকতা দায়ী। আমি কেন বলবো যে মনে মাধুরী মিশিয়ে মাছ দেওয়া যায় না? তো এখানে যেটা হচ্ছে, আপনি যেটা বললেন শিক্ষকরা দায়ী, শিক্ষকরা মূল্যায়ন যে পদ্ধতি, যেটা শিক্ষকদেরকে প্রশাসন থেকে শিক্ষা বোর্ড থেকে বা মন্ত্রণালয় থেকে যে ধরনের পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয় সেটাই তারা ফলো করেন। হ্যাঁ, কিছু কিছু শিক্ষক আছে যাদের পরিশ্রম করার প্রয়োজন ছিল, হয়তো তারা সেইরূপ পরিশ্রম করছেন না, কিন্তু শিক্ষা পদ্ধতি বিষয়ে শিক্ষকদেরকে যেভাবে প্রতিনিয়ত ট্রেনিং করার প্রয়োজন ছিল, বিষয়ভিত্তিক ট্রেনিং এর প্রয়োজন ছিল, সেটা যথাযথভাবে হচ্ছে না। সেটা যখন যেটাই ট্রেনিং হয় সেটা যেন হয় যে একটা সময় পাস করে একটা প্রজেক্ট আনা, টাকাটাকে একটা জায়েজ করা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সবগুলা শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা যেহেতু মাধ্যমিক নিয়ে আলাপ করতেছি, সবগুলা শিক্ষা প্রতিষ্ঠানে সব বিষয়ের শিক্ষক নেই। এই যে দীর্ঘদিন থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে তো আর্থিক সক্ষমতা নেই সে নিজস্ব অর্থায়নে শিক্ষক নিয়োগ দেবে। এটাই তো সমস্যা। আমি একবার মদনমোহন কলেজ যখন প্রাইভেট ছিল তখন প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরীকে বলছিলাম যে সরকারি কলেজ প্রচেষ্টা চলছে, এটা সরকারি হয়ে গেলে কি হবে? বললো প্রাইভেট আরেকটা মদনমোহন লাগবে। এইটাই সঠিক। কারণ মদনমোহন কলেজ তখন যে ডাইনামিক লিডারশিপ ছিল, শিক্ষক শর্ট, আনো শিক্ষক, সাথে সাথে আনো, পরের দিন ক্লাসে দেখা যাচ্ছে আরেকজন শিক্ষক আসছে। এই সিস্টেম তো আপনার স্কুলে আপনি পাচ্ছেন না। এই যে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগকে কেন্দ্রীভূত করা হয়েছে, অনেক লাভ হয়েছে, নিঃসন্দেহে অনেক লাভ হয়েছে, কিছুটা অনেক লাভ হয়েছে। ছাত্রদের উপর, শিক্ষকদের উপরে যে যন্ত্রণাটা বন্ধ হয়েছে, ডোনেশনের ব্যাপারটা বন্ধ হয়েছে, অনেক কিছু বন্ধ হয়েছে। কিন্তু আলটিমেটলি এটাকে ডাইনামিক করা যায় না। অর্থাৎ যখন যেখানে শর্ট হবে তখন সাথে সাথে রিপ্লেসমেন্ট দরকার। শিক্ষা যদি একদিন 1 সেকেন্ড কমে থাকে, পুরো জাতি শেষ হয়ে যায়। তো আপনি এখানে ডোনেশনের প্রসঙ্গটা বললেন, আবারও শুনতেছি যে শিক্ষক নিয়োগের বিষয়টা কমিটির কাছে নিয়ে আসা হবে। সেটাই তো শুনছি, সেটা শুনেই তো ভয় পাচ্ছি যে আবার কি হবে, আমরা কি আবার অন্ধকার যুগে চলে যাব? অন্ধকার যুগে চলে যাব, যখন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কয়েকজন লোক বসে একটা শিক্ষা প্রতিষ্ঠান করছিল, চাঁদা তুলে, আপনার মুঠি চাল তুলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করছিল, তারাই শিক্ষক নিয়োগ দিত। সেই যুগে চলে যাচ্ছি। অথচ শিক্ষকদের পিছনে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা যাচ্ছে। এই সিস্টেম তো, এই যুগ তো সেই যুগ না, আপনি তো পিছনে ব্যাক করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা শেষ পর্যায়ে এসে যেটা আলোচনা করতে চাই, যে এই যে শিক্ষার যে ফলাফলের যে বিপর্যয়, এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে 1 নম্বর হচ্ছে আমাদের মানসিকতা, যেটা সিস্টেমের মানসিকতা। একজন শিক্ষক পারবে না, আপনি যেটা সঠিক বলেছেন, একজন শিক্ষক সেটা করতে পারবে না। শিক্ষক হচ্ছে একটা সিস্টেমের কাছে বন্দী। সিস্টেমের মানসিকতা চেঞ্জ করতে হবে। সিস্টেমের মানসিকতা হচ্ছে যারা পার্টিসিপেন্ট দে মাস্ট পাস, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের যে শিক্ষা কারিকুলামে ওই যে অঙ্ক আর গণিত শিখতেই হবে, তার নাম শিক্ষা, এটা আসলে ঠিক না। সারা দুনিয়ায়, মানে জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিখে, যা ফ্রান্সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে শিখে, পর্তুগালে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে শিখে, প্রত্যেকটা দেশ তার নিজের ভাষায় লেখাপড়া করে। আপনার ইংরেজি শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বায়নের যেহেতু আমাদের আন্তর্জাতিক ভাষা হিসাবে, সেটা হিসাবে সবার দরকার নাই ভাই, যার দরকার আছে। আজকাল এআই এর যুগ, আপনি কোনো জায়গায় আটকাবেন না তো। আপনার ট্রান্সলেশন সবই এআই করে দেবে, আপনি কিছুই করতে হবে না, কোনো জায়গায় আটকাবেন না। রাস্তায় গিয়ে আপনি এআই টিপে আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ভাষা শেখার জন্য লাখ লাখ বছর শেষ করে আপনি, শুধু এইটা না, আমাদের টোটাল সিস্টেমে দেখেন আপনি যে নিয়োগ পরীক্ষা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান, পাটিগণিত, এইসব জিনিস থেকে আমরা বের হতে পারছি না। বের হতে পারছি না, পুরো সিস্টেমটাই আমাদের কলাপস হয়ে গেছে। আমরা যুগের সাথে নাই, আমরা অনেক 100 বছর পিছনে আছি। এই 100 বছর পিছন থেকে আমাদের 100 বছর সামনে আসতে হবে, আমাদের বর্তমান যুগকে বুঝতে হবে। আপনি যদি সিলেবাস না করতে পারেন, তাহলে এডেক্সে ক্যামব্রিজে যেরকম পলিসিতে চলে, ফিনল্যান্ড যেরকম পলিসিতে চলে, এইরকম একটা পলিসিকে সরাসরি অনুসরণ করেন না কেন? একটু মডিফাই করে অনুসরণ করতে পারেন। এখানে ডক্টর শহীদুল্লাহ মতো লোক নাই যে একটা আজকে শিক্ষা ব্যবস্থা ক্যারিকুলাম দাঁড় করাবে, সেরকম লোক নাই। এটা হচ্ছে বাস্তবতা। যদি সেই বাস্তবতা হয়, তাহলে যাদের বিদেশি মডেল যেগুলো সাকসেসফুল আছে, সাকসেসফুল মডেলকে ইউ ক্যান অ্যাডপ্ট। এই যে মডেলের কথা বললেন আপনার, আমরা কিছুদিন আগে বিগত সরকারের সময় যে মডেলটা ছিল, আর আমরা এসে এটা পরিবর্তন করলাম, বর্তমান সরকার এসে পরিবর্তন করলাম।
তো ওই মডেল এবং এই মডেলের মধ্যে পার্থক্য কি, কিসের জন্য আমরা পরিবর্তন করলাম, বা ওইখানে থাকলে আমাদের কি লাভ হতো? হ্যাঁ, ক্ষতি নাই। আসলে সিস্টেমটা হচ্ছে আপনি যখন চেঞ্জ করবেন তখন আপনার ইকুইপমেন্ট টোটালি রেডি না করে আপনি চেঞ্জ করতে পারেন না। আপনার মনে করেন কারখানায় আপনি চেঞ্জ করবেন, আপনার মেশিনারি নতুন নিয়ে আসলেন, কিন্তু আপনার কারখানায় যারা কারিগর তারা পুরাতন সিস্টেমে এডপ্ট। এখন নতুন মেশিনারি আপনার কোনো কাজে লাগবে না। যেরকম দেখা গেছে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানে কম্পিউটার আসছে, অটোমেশন আসছে, কিন্তু মানুষের মানসিকতা রয়ে গেছে অনেক পিছনে। সেজন্য এটার কোনো ফ্রুট আমরা পাচ্ছি না। হ্যাঁ, সেজন্য আপনার সিস্টেম যেটা করবেন তার আগে পুরোপুরি হোমওয়ার্ক করে রেডি করে তারপর সিস্টেম করতে হবে। হ্যাঁ, এরকম হঠাৎ করে আপনার এইটা না ওইটা, এইটা না এইটা, এরকম করার একটা হুইমসিক্যালি যেটা চলছে এইটা বন্ধ করা দরকার, কমপক্ষে শিক্ষা ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। তো আপনার আলোচনা থেকে যেটা আমরা শেষ পর্যায়ে ধারণা করতে পারতেছি যে এই বিপর্যয় বলতে আমরা যেটাকে বিপর্যয় বলছি সেটা আসলে বিপর্যয় নয়, এবং এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা পদ্ধতির কোথাও না কোথাও ত্রুটি আছে, সেগুলাকে আমাদের আবিষ্কার করতে হবে এবং সেগুলার সমাধান করতে হবে। আর শিক্ষার্থীরা যে দীর্ঘ 10 বছর পড়াশোনা করলো, সে কেন ফেল করবে? সে ফেল করতে পারে না, তার ফলাফল হয়তো ভালো মানের না হতে পারে, হ্যাঁ, কিন্তু সে ফেল করার প্রশ্ন ওঠে না। এই মানসিকতা আমাদের শিক্ষা প্রশাসন এবং শিক্ষকদের এটা পরিবর্তন করতে হবে। শিক্ষার্থী বান্ধব শিক্ষা ব্যবস্থা আমাদের প্রবর্তন করতে হবে। আর অপ্রয়োজনীয় বিষয় দিয়ে শিক্ষার্থীদেরকে ঝামেলার মধ্যে ফেলা ঠিক নয়। তো আরেকটা বিষয় একটু বলে ফেলি, একটু একটা মিনিটের ব্যাপার। মানবিকে বিপর্যয় একটা বিষয় আছে, মানবিকে বিপর্যয়। আমি ডক্টর এনাম স্যারকে একবার প্রশ্ন শুনেছিলাম, এনাম স্যার আমাকে বলছিল যে 2 এবং 3-এর মধ্যে পাস হয়, অঙ্কতে আপনি যদি 10-এর মধ্যে 10 দিতে পারেন, তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে 10-এর মধ্যে 10 দিতে পারবেন না। এই মানবিকের ছাত্রদের যেভাবে ইভ্যালুয়েট করা হয় যে 60% উপরে যাওয়াই যাবে না, এই টোটালি একটা ভ্রান্ত ধারণা। এই ধারণা থেকে বের হয়ে আসা দরকার। জ্ঞান সবই জ্ঞান, বিজ্ঞানও জ্ঞান, মানবিকও জ্ঞান, সবই জ্ঞান। হ্যাঁ, এগুলাকে সমান পাল্লায় দেখতে হবে। এরা মেধাবী, এরা কম মেধাবী, এই ধারণা করা ঠিক না। হ্যাঁ, অর্থনীতিতে নোবেল পুরস্কার পায়, শান্তিতে নোবেল পুরস্কার পায়, আর্টসেও নোবেল পুরস্কার পায়, শিল্পকলায় বিশাল ব্যক্তিত্বরা আছে। সুতরাং এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো বুঝে আমাদের সবকিছু ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজালে সময় নেওয়া যাবে না। সেজন্য আপনি যেটা আছে এস্টাবলিশ সিস্টেমকে সাথে সাথে করেন, আস্তে আস্তে এডপ্ট করেন, এটাই হচ্ছে সিস্টেম। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সিল টিভির নিয়মিত অনুষ্ঠান প্রসঙ্গ বিবিধতে আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।